আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ক্লাসে উপস্থিতির জন্য ধন্যবাদ। আমরা গত ক্লাস মিটিংয়ের কারণে আমাদের নিতে পারিনি। এর আগের ক্লাসটা আমাদের সাপ্তাহিক ছুটি ছিল, সরকারি ছুটি ছিল। বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকার কারণে আমরা গত বুধবারের ক্লাস আমরা নিতে পারি নাই। আজকে আমাদের ক্লাসের ধারাবাহিকতায়, রুটিনের ধারাবাহিকতায় আজকে আমরা দুপুর 12টায় সবাই রসায়ন প্রথম পত্র ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমার ক্লাস আমি শুরু করছি। আজকে আমাদের বোর্ডে নিশ্চয়ই লেখা দেখে বুঝতে পারছো আমাদের পড়ার বিষয়টা কি। আমাদের নতুন এটা অধ্যায় কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নটা আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন, এই জন্য এর নাম দেওয়া হয়েছে কর্মমুখী রসায়ন। আমরা এটা সিলেবাসে আমাদের আছে, তবে এখানে শর্ট সিলেবাস করা হয়েছে। 2022 সালের যারা ইন্টার পরীক্ষার্থী তাদেরও শর্ট সিলেবাস করা হয়েছে এবং সিলেবাসের মধ্যে কর্মমুখী রসায়নের শর্ট টপিক এখানে দেওয়া হয়েছে, সকল টপিক দেওয়া হয় নাই। এবং তোমাদেরকে আমি বারবার তোমাদেরকে বলেছি যে ফেসবুকে নোটিশ দিয়েছি, সেখানেও বলেছি যে শর্ট সিলেবাসের উপরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত আগামী 15 তারিখে। আগামী 15 তারিখ থেকে ফার্স্ট ইয়ার ফাইনাল শুরু হবে। সেই ফার্স্ট ইয়ার ফাইনালে আমরা কর্মমুখী রসায়ন যে টপিকগুলো আছে সেগুলো আমরা সেরে ফেলতে চাই, কারণ অলরেডি আমরা সিলেবাসের শর্ট সিলেবাসের সমস্ত আলোচনাই আমরা করে ফেলেছি। শর্ট সিলেবাসে যা যা আছে সব আলোচনা আমাদের হয়ে গেছে। আমরা গত ক্লাসে বাফার দ্রবণ পড়েছিলাম, বাফার দ্রবণের অঙ্ক আমরা মোটামুটি সবই দেখিয়েছি। আমরা এখন আমাদের সিলেবাসে শুধু কর্মমুখী রসায়নের যে আলোচনাগুলো বাকি আছে সেগুলা নিয়েই আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন শুরু করব কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন সম্বন্ধে আমরা তোমাদেরকে আগেই বললাম যে কর্মমুখী রসায়ন মানে হলো আমাদের দৈনন্দিন জীবনে রসায়ন। আমাদের দৈনন্দিন জীবনে রসায়ন বলতে আমরা শুরু থেকেই দেখো, ঘুম থেকে যখন উঠি, ঘুম থেকে ওঠার পরেই আমরা আগে কি করি, আগে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে আমরা দেখো আমরা টুথপেস্ট ব্যবহার করি দাঁত মাজার কাজে, দাঁত বা মুখমণ্ডল পরিষ্কার করার কাজে আমরা যে সাবান ব্যবহার করি, এই সাবানটা আমরা টুথপেস্ট নামে পরিচিত। এই টুথপেস্ট ব্যবহার করে আমরা আমাদের মুখের যত ব্যাকটেরিয়া, দুর্গন্ধ, অপদ্রব্য এগুলা দূর করা হয়, অম্ল জাতীয় পদার্থ দূর করে প্রশমিত করা হয়। এই টুথপেস্ট আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন। এরপরে আমরা তারপরে কি করি, তারপরে আমরা বসে নাস্তা করি। নাস্তা করার পরে আমরা দেখো কি করি, পোশাক আশাক পরে আমরা বিভিন্ন কাজে, এই যে পোশাক আশাক পরলাম এটাও আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন, এটাও কেমিস্ট্রি। আমরা যে খাওয়া দাওয়া করলাম এই খাওয়া দাওয়াটাও আমাদের কেমিস্ট্রি, কারণ যদি আমরা রুটি খাই, রুটির মধ্যে কি আছে, স্টার্চ আছে। যদি ভাত খাই, ভাতের মধ্যে স্টার্চ আছে। যদি মাছ খাই প্রোটিন আছে। যদি সবজি খাই, সবজিতে আমাদের স্টার্চ আছে, ভিটামিন আছে, এ বি সি ভিটামিন আছে, ভিটামিন ডি আছে। বিভিন্ন ফলে বিভিন্ন ধরনের ভিটামিন আছে। এই যে আমরা সব কিছুই রসায়নের মধ্যে আমরা ডুবে রয়েছি। এরপরে দেখো আমাদের
আমরা যে টয়লেট ক্লিনার ব্যবহার করি, এটা আমাদের রসায়ন। আমরা দেখো বাড়িতে যে গ্লাস পরিষ্কার করার কাজে যে পরিষ্কার কারক ব্যবহার করে থাকি, এটাকে গ্লাস ক্লিনার বলা হয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন। আমরা বাড়িতে ব্লিচিং পাউডার ব্যবহার করি, কখনো ফিটকিরি ব্যবহার করি পানি জীবাণুমুক্ত করার কাজে। আমরা তোমার ব্লিচিং পাউডার ব্যবহার করি, যে ব্লিচিং পাউডারটা আমাদের পরিষ্কার করার কাজে, জীবাণুমুক্ত করার কাজে, প্যান পরিষ্কার করার কাজে। এগুলো দৈনন্দিন জীবনের রসায়ন। অতএব আমাদের উঠতে বসতে দৈনন্দিন জীবনে আমাদের রসায়ন ছাড়া আমাদের চলার গতি নাই। আমরা এই যে চশমাটা ব্যবহার করেছি, চশমাটার গ্লাসটা হলো রসায়ন। এই যে চশমার যে ফ্রেম, এই ফ্রেমটা হলো পলিমার। এটা একটা তোমার পলিমার রসায়ন, প্লাস্টিক। অতএব এটাও আমাদের রসায়ন। আমরা জুতা পরিধান করছি, জুতা হলো চামড়া, চামড়াটা আমাদের রসায়ন। আমরা নকল চামড়ার জুতা ব্যবহার করে থাকি, পিভিসি, সেটাও আমাদের রসায়ন। আমাদের বাড়িতে পত্র হচ্ছে টেবিল, চেয়ার, খাট, আলমিরা, সবই সেলুলোজ দ্বারা তৈরি, এগুলো আমাদের রসায়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবই রসায়ন। আমাদের যে পানি খাচ্ছি, পানিটা হলো H2O, দ্যাট মিনস এটাও দেখো রসায়ন। তাহলে আমাদের সকল কাজে উঠতে বসতে সব কিছুতেই আমরা রসায়নের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে এই রসায়ন, এই জন্য এই চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে কর্মমুখী রসায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে একজন প্রশ্ন করেছো যে বাফার দ্রবণের পড়া শেষ হয়েছে কিনা। হ্যাঁ, আমি বলছি বাফার দ্রবণের পড়া আমাদের শেষ হয়ে গেছে গত ক্লাসে। তবে আমরা কর্মমুখী রসায়ন শেষ করে আসার পরে আমরা সময় পাই, তাহলে আমরা আবার বাফার দ্রবণ নিয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের আগামী 13 তারিখ পর্যন্ত ক্লাস চলবে, তারপরে ক্লাস অফ হয়ে যাবে পরীক্ষা চলাকালীন সময়ে। তারপরে আমাদের পরীক্ষা শেষ হলে আমরা আবার প্রমোশন পাবে, তখন আমরা দ্বাদশ শ্রেণীর পড়াশোনা আমরা শুরু করব। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কর্মমুখী রসায়ন সম্বন্ধে সবাই বুঝতে পারছো যে এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয় কি। দেখো, খাদ্যদ্রব্য তৈরিতে আমরা যে ভিনেগার ব্যবহার করে থাকি, এই ভিনেগারটা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয়। তো প্রিজারভেটিভটাও আমাদের কেমিক্যালস। এছাড়া আমাদের খাদ্য প্যাকেটজাত করা হয়। এই খাদ্যদ্রব্য প্যাকেটজাত করা হলে খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে যেন আমাদের আরেকজন স্টুডেন্ট অভিজিৎ ইসলাম বলেছো বাফার দ্রবণের অঙ্কগুলো আরও চর্চা করার দরকার ছিল। অসমাস, ঠিক আছে, ধন্যবাদ। আমরা কর্মমুখী রসায়নের যে সিলেবাসটা শেষ করে আসলে আমরা অবশ্যই আমরা বাফার দ্রবণের আর একটা ক্লাস নেওয়ার আমরা চেষ্টা করব। অবশ্যই আর একটা ক্লাস চেষ্টা করব বাফার দ্রবণের জন্য। যেহেতু তোমরা ফিল করছো বাফার দ্রবণের আর একটা ক্লাস নিলে ভালো হবে, আমি অবশ্যই কর্মমুখী রসায়ন শেষ করে এসে আর একটা বাফার দ্রবণের ক্লাস অবশ্যই নিব। অভিজিৎ ইসলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তাহলে আজকে পড়াশোনা করছি কর্মমুখী রসায়ন। তো কর্মমুখী রসায়নে আমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা আমাদের প্রশ্ন করেছো শাহানা বেগম যে আমাদের HSC 22 এর সংক্ষিপ্ত সিলেবাস পুরোটা নিয়েই আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা শুরু করছি রসায়ন। তাহলে আমরা কর্মমুখী রসায়নের আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, এই সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের কি আছে সেই বিষয়টা নিয়ে আমরা আগে আলোচনা করব। দেখো, প্রথমে আছে আমাদের প্রিজারভেটিভ। তারপরে আছে হলো তোমার ফুড অ্যাডিটিভ। বা এটাকে বলা হয়, আর একটা বাংলা আছে, এটা ইংরেজি ফুড অ্যাডিটিভ বলা হয়
খাদ্য সংযোজনই বলা হয়। তো আমরা একটা পর একটা আলোচনা করব। হ্যাঁ, আমরা প্রিজারভেটিভের বাংলায় আমরা বলি খাদ্য সংরক্ষক। প্রিজারভেটিভের বাংলা আমরা খাদ্য সংরক্ষক বলে থাকি। এইটা আমাদের সিলেবাসে আছে। আর খাদ্য নিরাপত্তায় রাখার জন্য, হ্যাঁ, খাদ্যকে নিরাপত্তায় রাখার জন্য আমাদেরকে খাদ্যকে কোটাজাতকরণ করতে হয়। কোটাজাতকরণ করে আমাদেরকে দীর্ঘদিন খাদ্য নিরাপদ রাখার ব্যবস্থা করা হয়, যাতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস আক্রমণ করতে না পারে, খাদ্যদ্রব্য পচে না যায়। এই কারণে খাদ্যকে কোটাজাত করা হয়। এই বিষয়টা আমাদের সিলেবাসে আছে। খাদ্য কোটাজাতকরণ, এটা আমাদের সিলেবাসে আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এইটুকুই আমাদের সিলেবাসে আছে। আমাদের ইন্টারমিডিয়েট এইচএসসি যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে এই পড়াটুকুই আমাদের আছে। প্রিজারভেটিভ, ফুড অ্যাডিটিভ এবং খাদ্য কোটাজাতকরণ, এই পড়াটুকুই আমাদের আছে। তা আমরা ধীরে ধীরে শেষ করব। এই পড়াটা শেষ করার পরে আমরা আবার বাফার দোলনে আবার ফিরে আসব। বাফার দোলনের উপরে আরেকটি ক্লাস নেওয়ার কথা যেহেতু শিক্ষার্থীবৃন্দ তোমরা অনুরোধ করেছো, আমি অবশ্যই বাফার দোলনের আরেকটি লাস্টে ক্লাস নেব। তাহলে আমরা এখন ধীরে ধীরে আসি যে প্রিজারভেটিভ কি জিনিস। এই প্রিজারভেটিভ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে স্বাভাবিকভাবে প্রিজারভেটিভের একটা আমাদেরকে এখন সংজ্ঞা দান করতে হবে। সংজ্ঞাতে আমরা বুঝতে পারবো যে প্রিজারভেটিভ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 1 মিনিট সময় নিচ্ছি, একটু জরুরি। বলেন। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে নিতে পারি ভাই? কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে জানাচ্ছি। হ্যাঁ, ওকে, সরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি দেখো প্রিজারভেটিভের এখন সংজ্ঞা লিখছি।
এবার প্রিয় শিক্ষার্থী, প্রিজারভেটিভের সংজ্ঞা আমি দেখো লিখে দিয়েছি। তোমরা সবাই প্রিজারভেটিভের সংজ্ঞা এখান থেকে লিখে নাও আগে। তাহলে প্রিজারভেটিভের মেন কাজ হলো খাদ্য পচনের হাত থেকে রক্ষা করা। খাদ্য ব্যাকটেরিয়া এবং অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে খাদ্য যখন নষ্ট হয়ে যায়, পচে যায়, এই পচনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এই প্রিজারভেটিভ খাদ্যের সঙ্গে মিশানো হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রিজারভেটিভ দুই ধরনের, একটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ, একটা হলো কৃত্রিম প্রিজারভেটিভ। এখন আমরা লিখছি, দেখো প্রিজারভেটিভের প্রকারভেদ। এই দুই ধরনের প্রিজারভেটিভ আমাদের পাওয়া যায়। এখন প্রাকৃতিক প্রিজারভেটিভ সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা নিতে হবে যে প্রাকৃতিক প্রিজারভেটিভ যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, প্রাকৃতিকভাবে তৈরি, এগুলোকে বলা হয় প্রাকৃতিক প্রিজারভেটিভ। মোবাইলটা এই আমরানির চরে যে ক্যাম্পের স্কুল আছে, ওই স্কুলের ওখানে ফেলে রেখে আসছি, বুঝছো? আমার কথা শুনছো? তোমার বাবার যে ফোন, এই ফোনটা আমরানির চর যে ক্যাম্পের স্কুল আছে সেইখানে ভুলে ফেলে রেখে আসছে। হ্যাঁ, ওই মোবাইল থেকে ফোন দিয়েছিল, ওইটা ওই ক্যামব্রিজ স্কুলের সামনে একটা চায়ের স্টল আছে, চায়ের দোকান, ওইখানে রাখা আছে, ওইখান থেকে ওই মোবাইলটা নিয়ে নেয়। কথা বুঝতে পারছো? কথা ছেলে তোমার বাবার মোবাইল নাম্বার থেকে ফোন দিয়েছিল একজন রিক্সাওয়ালা, ওই মোবাইলটা ফেলে রেখে আসছে কামরাঙ্গীর চরে রিক্সা থেকে নামার সময় ফেলে রেখে আসছে। জায়গাটা হলো ক্যামব্রিজ স্কুলের সামনে, ওখানে একটা চায়ের দোকান আছে, ওই দোকানে মোবাইলটা রাখা আছে। ঠিক আছে, কথা বুঝছো? তার
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ কি কি হবে সেগুলো আমরা একটু এখন দেখব। হ্যালো, তোমার বাবার মোবাইল নাম্বার কত? ভালোভাবে শোনো, তোমার বাবার যে মোবাইল নাম্বার মোবাইল আছে না, সেই নাম্বার থেকে একটা ফোন আসছিল। সেই মোবাইলটা কোথায় ফেলে রেখে গেছে, এটা কামরাঙ্গি চলে ফেলে রেখে গেছে রিক্সা থেকে নামার সময়। সেই মোবাইল থেকে ফোন দিয়েছিল। ওইখানে কামরাঙ্গি চলে যে তোমার একটা স্কুল আছে, এই ক্যামব্রিজ স্কুল, ওই স্কুলের অপোজিটে যে চায়ের দোকান, সেখানে মোবাইলটা রাখা আছে। এরা তো বুঝতে পারছো কথা, মোবাইল নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে যে নামগুলো লেখা হয়েছে এগুলো হলো সব প্রাকৃতিক প্রিজারভেটিভ, মানে প্রকৃতিতে পাওয়া যায় এই প্রিজারভেটিভগুলো, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে প্রাকৃতিক প্রিজারভেটিভ। একটা হলো সরিষার তেল, খাদ্য লবণ, চিনির সিরাপ, ভিনেগার, পেঁয়াজ, রসুন, মধু ইত্যাদি। পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, হ্যাঁ, আরো বলা যাবে যে আদা, হলুদ যা আছে সবই কিন্তু সবই প্রিজারভেটিভ, সবই প্রিজারভেটিভ। খাদ্যে এগুলা ব্যবহার করা হয়, যেগুলো এগুলা প্রাকৃতিক প্রিজারভেটিভ বলা হয়। এখন দেখো খাদ্য লবণ, খাদ্য লবণ কোথায় ব্যবহার করা হয়? আমরা যদি মাছ কিনে নিয়ে আসি, মাছটা কিনে নিয়ে আসার পরে কি করি? মাছটা কাটি, কাটার পরে ধৌত করি, ধৌত করার পরে কি করি? রান্না করি 1 ঘন্টা পরে, তখন কি করি? আমরা একটু খাদ্য লবণ দিয়ে দিই, খাদ্য লবণ মিশিয়ে মাছটাকে রেখে দিই। তার মানে এই মাছটা জীবাণু মুক্ত থাকে, ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। এই কারণেই আমরা এই খাদ্য লবণ তোমার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ। সরিষার তেল দিয়ে আমরা খাদ্যকে রেখে দিই, সরিষার তেল দিয়ে মাংসকে সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিই, যাতে এটা পচন রোধ হয়, এটা না পচে। কারণ এরপরে চিনির সিরাপ, অনেক ফল আছে, যেমন তোমার মনে করো যে আম, কাঁচা আম, লিচু, জাম, হ্যাঁ, এই সমস্ত যে ফলগুলো, এই বা অ্যাপ্রিকট, এই সমস্ত ফলগুলোকে যখন কোটাজাতকরণ করা হয়, কোটাজাতকরণ করার সময় এখানে চিনির সিরাপ দেওয়া হয়, দিয়ে ভালোভাবে রেখে দেওয়া হয় যেন পচে না, এটা খাদ্যটা যেন তোমার ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ না হয়, খাদ্যটা যেন ভালো থাকে, খাদ্যের জন্য নিরাপত্তা থাকে। এই কারণে চিনির সিরাপ একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। এরকম ভিনেগার, ভিনেগারও আমরা যেমন আচার তৈরি করি, আমরা যেমন গরু মাংস রান্না করার সময় ভিনেগার দেই, হ্যাঁ, খাদ্যদ্রব্যের সঙ্গে এই ভিনেগার মিশালে খাদ্যদ্রব্যগুলো তোমার অণুজীব দ্বারা সহজে আক্রমণ হয় না এবং খাদ্যটা পচে না। এই কারণে আমরা ভিনেগার রেখে।
পেঁয়াজ, রসুন, মধু, আদা, হলুদ সবগুলো এই ধরনের খাদ্যকে নিরাপদ রাখার জন্য, খাদ্যের নিরাপত্তার জন্য এই সমস্ত তোমার এই সমস্ত পদার্থ হয়। এগুলা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভ। একজন প্রশ্ন করছে, স্যার বাফার থেকে কম কোশ্চেন করিয়েন। হ্যাঁ, এখন বলা যাবে না, এটা আমরা চেষ্টা করব। বাফার দোকানের আরও ক্লাস নেব, হ্যাঁ, টেনশনের কারণ নাই। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন কর্মমুখী রসায়ন পড়ছি, প্রিজারভেটিভ পড়ছি। তোমরাও প্রিজারভেটিভ পড়ার দিকে মনোযোগ দাও। এখন অন্য কোনো আলোচনা ক্লাসের মাঝে না করাটাই বেটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরা নিজেদের সঙ্গে কথা বললে আর কথা শুনবে কেমন করে? ওকে, এবার আমরা দেখো যে প্রাকৃতিক প্রিজারভেটিভ নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা কৃত্রিম প্রিজারভেটিভ নিয়ে কথা বলবো। কৃত্রিম প্রিজারভেটিভ যে আমরা মানুষ ল্যাবে তৈরি করেছি, কেমিক্যালস দিয়ে মানুষ ল্যাবে তৈরি করে এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এটা প্রাকৃতিকভাবে নয়, এটাকে বলা হয় কৃত্রিম প্রিজারভেটিভ। কৃত্রিম প্রিজারভেটিভ হলো আবার 3 ধরনের। আমরা সেই কৃত্রিম প্রিজারভেটিভের প্রকারভেদটা লিখে দিচ্ছি, তোমরা লেখো। নাম্বার 1 হলো অ্যান্টিমাইক্রোবায়াল, 2 নম্বর হলো অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা হলো তোমার কিলেটিং এজেন্ট। এই 3টা জিনিস হলো আমাদের কৃত্রিম প্রিজারভেটিভের মধ্যে পড়ে। এখন আমরা ধীরে ধীরে এই কৃত্রিম প্রিজারভেটিভগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে অ্যান্টিমাইক্রোবায়ালের কাজ কি, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি, বা কিলেটিং এজেন্টের কাজ কি, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। লিখে নাও যে কৃত্রিম প্রিজারভেটিভ 3 ধরনের। একটা হলো অ্যান্টিমাইক্রোবায়াল, একটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা হলো কিলেটিং এজেন্ট। 3টা। এখন আমরা অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টটা করে তোমার খাদ্যকে এটা পচনের হাত থেকে রক্ষা করে। এদের উদাহরণগুলো আমরা তোমাদেরকে আগে লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও আগে। ব্যাকটেরিয়া, মোল্ড, ইস্টের বৃদ্ধি বাধা প্রদান করে। অ্যান্টিমাইক্রোবায়াল ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এগুলোর বৃদ্ধি, এর যে গ্রোথ, এই গ্রোথটা বাধা প্রদান করে। এই জন্য এদেরকে অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট বলা হয়। তো অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টের নামগুলো কি কি সেগুলো আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি। সোডিয়াম বেনজয়েট এবং
বেনজোয়িক অ্যাসিড এটা একটা অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট। এর সংকেত হলো এটা বেনজোয়িক অ্যাসিড। এরপরে সোডিয়াম বেনজয়েট। এটার সংকেত হলো COON, সোডিয়াম বেনজয়েট। এগুলো হলো তোমার অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। একজন লিখছে স্যার ভিডিও বারবার আটকে যাচ্ছে। ভিডিও ইন্টারাপ্টেড হচ্ছে। ইশরাত সাদিয়া বলছে চ্যাপ্টার 4 এর ম্যাথ পড়ান প্লিজ। পড়াচ্ছি হলো কর্মমুখী রসায়ন। এর মধ্যে যদি কেউ বলে চ্যাপ্টার 4 এর ম্যাথ, এটা আহাম্মক বোকামির পরিচয়। এটা সিলেবাসের অংশ। কর্মমুখী রসায়ন এ কথা বলছে হলো ইশরাত সাদিয়া। পড়াচ্ছি কর্মমুখী রসায়ন, এটা হলো বোর্ড পরীক্ষায় থাকবে, ইন্টারনাল পরীক্ষায় থাকবে একটা কোশ্চেন। শর্ট সিলেবাসের এইটুকু পড়লে একটা প্রশ্ন কম পাওয়া যাবে। অতএব যেটা পড়াচ্ছি সেটা পড়াশোনা করলেই জ্ঞানী মানুষের পরিচয় পাওয়া যাবে। এক পড়ার মধ্যে যদি আর এক পড়ার বলতে চাও তাহলে তো সমস্যা। যেটা পড়াচ্ছি এটা ভালোভাবে দেখো। এরপরে আমরা পটাশিয়াম সরবেট। পটাশিয়াম সরবেট হলো একটা তোমার প্রিজারভেটিভ অ্যান্টিমাইক্রোবায়াল। পটাশিয়াম সরবেট এটাকে বলা হয় পটাশিয়াম সরবেট। সংকেতটা এগুলা হলো প্রিজারভেটিভ, কৃত্রিম প্রিজারভেটিভ। এগুলা খাদ্যের সঙ্গে মিশিয়ে প্যাকেটজাত করা হয় যেন ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। এছাড়া তোমার কৃত্রিম অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট আরও আছে। এই তিনটা ছাড়া আরও আছে, আমি সেগুলো লিখবো, তোমরা এগুলা লিখে নাও আগে। নাম্বার অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট যেমন সোডিয়াম সালফাইড, সালফিউরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হলো অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট। দেখো 1 নাম্বার সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, এগুলা সব হলো অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট। তারপরে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এটাও একটা অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট। এটাও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ব্যাকটেরিয়ার আক্রমণ হতে রক্ষা করে খাদ্যকে। এটার
সংকেত আমরা এখন দেখব। যৌগটা হলো তোমার সাইট্রিক অ্যাসিডের সংকেত। সাইট্রিক অ্যাসিডের সংকেতটা তোমরা লিখে নাও। সাইট্রিক অ্যাসিডের সংকেত হলো, যে যৌগগুলোর নাম লিখলাম এই যৌগগুলো সব হলো তোমার অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট। ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজে এই কেমিক্যালসগুলো ব্যবহার করা হয়। এবার আমরা দেখব অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলো। এবার অ্যান্টিঅক্সিডেন্ট মানে যে সমস্ত পদার্থ দেখো খাদ্যকে জারণ ঘটায়, যেমন চর্বি, যেমন গরু গোশ, খাসির গোশ বা বিভিন্ন আমরা প্রাণী যখন গোশত খাই, পাখির গোশত, এগুলার যে ফ্যাট আছে, চর্বি আছে, এই চর্বিগুলো জারিত হয়ে যখন জারণ ক্রিয়া ঘটে, চর্বি পারায় পরিণত হয়, তখন এই খাদ্যটা পচে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এই যে খাদ্যের জারণ ক্রিয়া, এই যে চর্বির জারণ, এইটাকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে এই অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয়। তাহলে আমরা যে রাসায়নিক পদার্থ খাদ্যের জারণ ক্রিয়াকে বাধা প্রদান করে, হ্যাঁ, এবং খাদ্য সংরক্ষণ করে, তাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। আমরা তাহলে এই কথাটা লিখি, যে রাসায়নিক পদার্থ খাদ্যের জারণ ক্রিয়া রাসায়নিক পদার্থ খাদ্যের জারণ ক্রিয়া রোধ করে এবং খাদ্য সংরক্ষণ করে। তাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। সাইট্রিক অ্যাসিডের সংক্ষেপে একটু আগে লিখে দিলাম, আবার এখন ওইটা উঠাও নাই, এটা আমাকে পরে লিখতে হবে, একটু দেখে নাও আগে। মৌমিতা ইয়াসমিন, সাইট্রিক অ্যাসিডের সংকেত একটু আগে লিখেছি, আবার বলতে হবে, একটু পরে ওয়েট করো। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো এগুলা, অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কি বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন সি, তারপরে ভিটামিন ই, তারপরে বিটা ক্যারোটিন, এগুলা হলো সব অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলা খাদ্যের সঙ্গে আমরা খাই, এগুলা অ্যান্টিঅক্সিডেন্ট।
এগুলা খাদ্যের সঙ্গে যদি মিশিয়ে রাখা হয় এগুলা, তাহলে খাদ্যের জারণ ক্রিয়া রোধ করে, যার ফলে খাদ্য ভালো থাকে। ওকে, আজকে তো আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ। আমরা ওকে, উবায়দ রিজভী, থ্যাংক ইউ। উবায়দ রিজভীকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের ক্লাসের টাইম শেষ। আমরা আগামী ক্লাসে আমরা এই প্রিজারভেটিভ নিয়ে আমরা আরও আলোচনা করব এবং সাইট্রিক অ্যাসিড নিয়ে আমরা আরও আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের টাইম শেষ হওয়ার কারণে আমরা আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।